হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আজকে আমি তোমাদের জন্য জিওগ্রাফি থেকে অন্য আরেকটি টপিক নিয়ে এসেছি। আজকে ক্লাসে যে টপিকটা আমি ডিসকাস করব সেই টপিকটা হলো আবহবিকার, যেটা জিওগ্রাফির মধ্যে রয়েছে, আমাদের টেটের সিলেবাসও আছে, ইভেন আমাদের এসটিজিটি সিলেবাসের ক্ষেত্রেও কিন্তু রয়েছে। তো ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই ক্লাস থেকে আর কোনো ডাউট থাকবে না, পরীক্ষাতে একটা কোশ্চেন আর মিস হবে না। তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন তাহলে স্টার্ট করছি আজকে আমাদের ক্লাস জিওগ্রাফি থেকে আবহবিকার নিয়ে। ওকে, তো সর্বপ্রথম আমরা আবহবিকারটা কি সেটা আমরা জেনে নেব। সো এখানে দেখো রয়েছে আবহবিকার যে জিনিসটা কি বা কোন শব্দ থেকে এসেছে, তার মিনিংটা কি, সেই সম্পূর্ণ জিনিসটা কিন্তু এখানে রয়েছে। আবহবিকার, আবহবিকার শব্দটি এসেছে আবহাওয়া থেকে। তো আবহবিকার শব্দটি কোথা থেকে এসেছে? আবহাওয়া শব্দ থেকে কিন্তু এসেছে আবহবিকার যে শব্দটি রয়েছে সেটা। আবহাওয়ার বিভিন্ন উপাদান যেরকম সূর্যতাপ, তুষারপাত, বৃষ্টিপাত, বায়ু, আর্দ্রতা প্রভৃতি দ্বারা ভূপৃষ্ঠের শিলাসমূহ যখন যান্ত্রিক বা রাসায়নিক ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয় এবং ওই স্থানেই পড়ে থাকে, তখন ওই প্রক্রিয়াকে আবহবিকার বলা হয়। অর্থাৎ আবহবিকার যে শব্দটি রয়েছে এটা আবহাওয়া শব্দ থেকে এসেছে। আর এটা আবহবিকার জিনিসটা কি, এই যে বিভিন্ন যে উপাদান রয়েছে, বিভিন্ন যে আবহাওয়ার বিভিন্ন উপাদান রয়েছে, যেরকম ধরো সানলাইট, এই যে সূর্য তাপটা, তারপর যেরকম তুষারপাত, বৃষ্টিপাত, বায়ু, আর্দ্রতা, তুষারকণা, এরকম প্রবৃতি গুলি দ্বারা, এই প্রবৃতি জিনিসগুলি দ্বারা যে ভূপৃষ্ঠে যে শিলাগুলি থাকে, সেই শিলাগুলি যান্ত্রিক বা রাসায়নিক ভাবে, এখন যান্ত্রিক উপায় বা রাসায়নিক উপায় কিভাবে সেটা আমরা একটু পরেই পড়বো। তো এইগুলি কি হচ্ছে, এগুলি কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যাচ্ছে, ভেঙে ওই জায়গাতেই পড়ে আছে, ওই প্রসেসটাকে বলা হয় আবহবিকার। ধরো একটা শিলা রয়েছে, ওকে, এটা একটা শিলা রয়েছে, এখন এখানে এসে ধরো সানলাইট পড়ছে, সূর্যের আলো পড়ছে, বা ধরো এখানে বৃষ্টি হলো, কিংবা বাতাসের কারণে বা তুষারপাত হলো, বিভিন্ন কারণে এটা কি হলো, এটা টুকরা টুকরা, ধরো এরকম টুকরা টুকরা হয়ে গেল, টুকরা এরকম ছোট ছোট টুকরায় পরিণত হলো, টুকরায় পরিণত হয়ে এটা ওই সেম জায়গাতেই পড়ে আছে। ওই যে প্রসেসটা, ওই প্রসেসটাকে আবহবিকার বলে থাকে। আর এই প্রসেসটা হওয়ার জন্য এটা রাসায়নিক উপায়ে হতে পারে, যান্ত্রিক উপায়ে হতে পারে, সেই উপায়গুলির মাধ্যমে কিন্তু এই আবহবিকারটা হয়ে থাকে। তো এই ওভারঅল প্রসেসটাকে বলা হয় আবহবিকার। এখন রাসায়নিক উপায়ে কি বা যান্ত্রিক উপায়ে কি সেটা আমরা এক এক করে জেনে নেব। তো আশা করি আবহবিকার কি সেটা তোমরা বুঝতে পেরেছো। যখন কোনো শিলার মধ্যে ধরো সূর্যতাপের কারণে, বৃষ্টিপাতের কারণে, তুষারপাতের কারণে, বায়ুর কারণে, আর্দ্র কারণে, অর্থাৎ বিভিন্ন কারণে এই শিলাগুলি যখন ছোট ছোট টুকরায় পরিণত হয় বিভিন্ন উপায়ে, ওই যে টুকরায় পরিণত হয় সেম জায়গাতেই পড়ে থাকে, ওই জিনিসটাকে বলা হয়, ওই প্রসেসটাকে বলা হয় আবহবিকার। ক্লিয়ার আবহবিকার কি? এখন আমরা আবহবিকারে কিছু আমরা টাইপস পড়ে নেব, শ্রেণী বিভাগ পড়ে নেব। সেখানে আমরা জানবো যান্ত্রিক উপায় কিভাবে হয়, রাসায়নিক উপায় কিভাবে হয়, বা আরেকটা রয়েছে সেইটা কিভাবে হয়, সেই সম্পূর্ণ জিনিসটা আমরা এক এক করে জেনে নেব। ক্লিয়ার এতটুক? চলো এখন নেক্সট স্লাইডে আমরা যাই। সো নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে আবহবিকারের প্রকারভেদ। আবহবিকারের যে শ্রেণী বিভাগ রয়েছে, টাইপসটা রয়েছে, সেই টাইপসটা। আবহবিকার মূলত তিন প্রকার। আবহবিকার মূলত কয় প্রকার? তিন প্রকার। মনে রাখবে আবহবিকার মূলত কত প্রকার? তিন প্রকার। কি কি সেগুলি? যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, জৈবিক আবহবিকার। এই তিন ধরনের হলো আবহবিকার। তো আবহবিকার যে হয়, অর্থাৎ ওই যে শিলাটার মধ্যে বিভিন্ন কারণে এটা টুকরা টুকরা পরিণত হচ্ছে, ওই জায়গাতে পড়ে আছে, ওই ওভারঅল প্রসেসটাকে বলা হয় আবহবিকার। সেটা তিনটা ভাবে হয়। সেই আবহবিকার কয় ভাবে হয়? তিন ভাবে। একটা হয় যান্ত্রিক উপায়ে, যেখানে সূর্যতাপের প্রয়োজন হয়, একটা রাসায়নিক উপায়ে, আর একটা হলো আমাদের এই যে জৈবিক আবহবিকার। তো আমরা এখন যান্ত্রিক আবহবিকার কি সেটা জেনে নেব, বা রাসায়নিক আবহবিকার কি সেটাও আমরা জানবো, বা জৈবিক আবহবিকার কি সেটাও আমরা জেনে নেব। এক এক করে আমরা তিনটা পার্টি জেনে নেব। তো আবহবিকার কি, যেটা আবহাওয়া শব্দ থেকে এসেছে, যে বিভিন্ন উপাদানগুলির দ্বারা শিলাগুলি যখন চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে ওই জায়গাতেই পড়ে থাকে, ওই সব প্রসেসটাকে, ওভার প্রসেসটাকে আবহবিকার বলে। আর আবহবিকার তিন ভাবে হয়, একটা যান্ত্রিক উপায়ে হয়, একটা রাসায়নিক উপায়ে হয়, আর একটা জৈবিক উপায়ে হয়। এখন এগুলি কি, এগুলি আমরা এখন এক এক করে জেনে নেব। ক্লিয়ার এতটুক? চলো এখন নেক্সট স্লাইডে আমরা দেখে নিই।
প্রথমত আমরা দেখব যান্ত্রিক আবহবিকার। এই যান্ত্রিক আবহবিকার জিনিসটা কি বা এটা কোন উপায়ে আবহবিকার হয় বা তার মধ্যে কি কি টাইপস রয়েছে সেটা আমরা এখন এক এক করে জেনে নেব। প্রথমেই আমাদের আসবে যান্ত্রিক আবহবিকার। উষ্ণ মরু অঞ্চলে বার্ষিক এবং দৈনিক উষ্ণতার প্রসার বেশি বলে শিলার তাপীয় প্রসারণের মাধ্যমে তিন ভাবে যান্ত্রিক আবহবিকার ঘটে। মনে রাখবে যে যান্ত্রিক আবহবিকার যে ঘটে কয় ভাবে ঘটে? তিন ভাবে। যান্ত্রিক আবহবিকার তিন ভাবে ঘটে থাকে। কি কি? পিণ্ড বিসরণ, ক্ষুদ্রকণা বিসরণ, স্বল্পমোচন। এখন বলবে না যে এগুলি কি, এগুলি আমি বুঝিয়ে দেবো, এগুলি হলো এক একটা নাম। এই যে আবহবিকার হচ্ছে, এই যে যান্ত্রিক আবহবিকার একটা জিনিস প্রয়োজন, সেটা হলো সূর্য তাপ। কি হবে? সূর্য তাপ, সানলাইটের প্রয়োজন হয়। ওকে, যে সানলাইটের প্রয়োজন হয়, সূর্য তাপের যে প্রয়োজন হয়, ওই সূর্য তাপের মাধ্যমে ধরো একটা শিলা রয়েছে। ওকে, ধরো এটা একটা শিলা রয়েছে। এখন এই যে সূর্য রয়েছে, সূর্যের আলোটা এসে এই শিলাটাতে পড়ছে। শিলাটাতে পড়ার কারণে কন্টিনিউ জায়গায় পড়তে এই জায়গাটা ধরো মেল্ট হয়ে গেল, এইভাবে গলে একটু ছড়িয়ে গেল। তারপর আবার কি হলো, রাত্রেবেলা তো সানলাইটটা দেখা যায় না, তখন সানলাইটটা যখন পড়ে না, এটা আবার ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে জমা হয়ে যায়। ধরো আমি জলটা নিয়ে যে ফ্রিজে রেখে দিই, তাহলে এটা কি হবে? ঠান্ডার কারণে এটা বরফ হয়ে যাবে। আবার এটা বাইরে নিয়ে আসলে যখন তাপ বেশি হবে, একটু যখন টেম্পারেচার বেশি হবে, গরমটা বেশি লাগবে, তখন বরফটা কি গলে জল হয়ে যাবে। সেম ভাবে যখন সানলাইটটা পড়ে একটা শিলার উপর, শিলাটা কিন্তু আস্তে আস্তে একটু গলতে গলতে এইভাবে করে ছড়তে থাকে। আবার রাত্রিবেলা এটা কি হয়, একসাথে আবার এটা জমতে থাকে। তো এইভাবে করতে করতে একটা সময় দেখা গেল এই যে এগুলি ফেটে যায়, ফেটে টুকরা টুকরায় পরিণত হয়। ওইটাকে বলা হয় আবহবিকার। আর সূর্য তাপের হওয়ার কারণে এটাকে বলা হয় যান্ত্রিক আবহবিকার। আর এরকম যান্ত্রিক আবহবিকার কিন্তু তিন ধরনের হয়ে থাকে, তিনটা নাম রয়েছে: পিণ্ড বিসরণ, ক্ষুদ্রকণা বিসরণ, আর একটা হলো স্বল্পমোচন। এখন আমরা দেখবো পিণ্ড বিসরণটা কি, তারপর ক্ষুদ্রকণা বিসরণ কি, তারপর দেখবো স্বল্পমোচনটা কি। এগুলি আমরা এক এক করে দেখে নেব। বোঝা গেল যান্ত্রিক আবহবিকার? তো মনে রাখবে যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে সূর্য তাপের প্রয়োজন হয়। সূর্য তাপ ছাড়া কিন্তু যান্ত্রিক আবহবিকার কখনো হতে পারবে না। তো সূর্য তাপ মাস্ট যান্ত্রিক আবহবিকারে। তো আর যান্ত্রিক আবহবিকার কয় ধরনের হয়? তিন ধরনের হয়: ক্ষুদ্রকণা বিসরণ, পিণ্ড বিসরণ, একটা স্বল্পমোচন। এখন চলো এই তিনটা আমরা স্পেসিফিক ভাবে দেখিনি। তো প্রথমেই দেখবো আমরা পিণ্ড বিসরণ। পিণ্ড বিসরণ আমরা প্রথমত দেখে নেব। সো পিণ্ড বিসরণে কি রয়েছে দেখো, শিলা সাধারণত তাপের কুপরিবাহী। হ্যাঁ, শিলা কি? শিলা সাধারণত তাপের কুপরিবাহী, আমরা সেটা জানি। তাই সমসত্ব শিলায় দিনের বেলা সূর্যের তাপ শিলা সঞ্চিত থাকে। এই কারণে উপরের স্তর নিচের স্তরের অপেক্ষা অধিক উষ্ণ হয়ে পড়ে এবং শিলার মধ্যে এক ধরনের পীড়নের সৃষ্টি হয়। এইভাবে একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে শিলার মধ্যে সমান্তরাল এবং উলম্ব ফাটল সৃষ্টি হয়। এই প্রক্রিয়াকে পিণ্ড বিসরণ কিংবা চৌকাকার খণ্ডীকরণ বলে। অর্থাৎ পিণ্ড বিসরণ আরেকটা নাম হলো চৌকাকার খণ্ডীকরণ। এখন এই যেখানে লেখা আছে, লেখাটা দেখো, তোমরা চাইলে স্ক্রিনশটও নিতে পারো, এটা পড়লেই বুঝতে পারবে। বাট এত কিছু মনে রাখার কোনো দরকার নেই, সিম্পল ভাবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো এটা হলো আমাদের সূর্য, এটা আমাদের সূর্য মামা। ওকে, সান। এখন এই যে সানলাইটটা রয়েছে, সানলাইটে এসে পড়লো কোথায়? ধরো একটা শিলা রয়েছে, এই শিলাটাতে সানলাইটটা এসে পড়লো। এখন যখন এটাতে এসে পড়বে, তাহলে কি হবে? এই যে শিলাটা রয়েছে, শিলার যে উপরের পাটটাতে সানলাইটটা বেশি পড়বে। তো উপরের পাটটা কি হবে? উপরের পাটটা কিন্তু বেশি গরম হয়ে যাবে, মানে উপরের পাটটা গরম হওয়ার কারণে এটা এরকম অনেকটা মেল্ট হয়ে ছড়ে যাবে। মেল্ট হয়ে মানে গলে এটা ছড়ে যাবে। এখন বরফটা যদি আমি নিয়ে গরমে রাখি, এটা কি হবে? গলে যাবে, গলে কিন্তু এটা ছড়িয়ে যাবে চারিদিকে। তো ওইটা কি হবে? উপরের জায়গাটা, নিচের জায়গাতে তো সূর্যের আলোটা এত বেশি পড়ছে না, উপরে বেশি পড়ছে। তো নিচের তুলনায় উপরের পাটটা কি হবে? উপরের পাটটা কিন্তু অনেকটা ছড়ে যাবে, অনেকটা বেশি গলে যাবে। তো এরকম রোজ রোজ করতে করতে দিনের বেলা সূর্যের তাপটা লাগলো, এটা প্রসারিত হলো, আবার রাত্রিবেলা এটা আবার সংকুচিত, মানে একসাথে হয়ে গেল, ফ্রিজ হয়ে গেল। তো এরকম রোজ রোজ করতে করতে বছরের পর বছর এরকম হতে হতে দেখা গেল একটা সময় এই শিলাটা মাঝখান দিয়ে এভাবে ফেটে যাবে, মাঝখান দিয়ে ফেটে দুই টুকরা হয়ে গেল। ধরো এটা শিলাটা তো উপরে সূর্য আলো লাগার কারণে নিচে তো বেশি পৌঁছায়নি, এটা একটা টুকরা, এটা একটা টুকরা, দুই টুকরা হয়ে গেল, মাঝখানটা ফেটে গেল। ওই যে মাঝখানটাতে ফেটে গেল, ওই যে প্রসেসটা, ওই প্রসেসটাকে বলা হয় কি আমাদের এই যে
পিণ্ড বিসরণ, পিণ্ড বিসরণ। আর এই পিণ্ড বিসরণের অন্য আরেকটা নাম হলো চৌকাকার খণ্ডীকরণ। কি বলা হয়? চৌকাকার খণ্ডীকরণ। এটা কিভাবে ফেটে যায়? এটা সমান্তরাল ভাবে, এটা সমান্তরাল বা উলম্ব ভাবে কিন্তু এটা ফেটে যায়। কিভাবে? উলম্ব ভাবে এটা ফেটে যায়। এটা কি বলা হয়? পিণ্ড বিসরণ। আর এগুলি কিন্তু এক একটা প্রসেস, মানে কিভাবে শিলাগুলি ধরো বড় পাথরের টুকরা কিভাবে ফেটে যাচ্ছে, বড় কোনো একটা শিলা এটা কিভাবে ফেটে যাচ্ছে, তো ওইটাকে বলা হয় পিণ্ড বিসরণ। বোঝা গেল? তো এটাই হলো আমাদের পিণ্ড বিসরণ। এখন দেখবো আমরা ক্ষুদ্রকণা বিসরণ। সো ক্ষুদ্রকণা বিসরণের মধ্যে কি রয়েছে দেখো, ক্ষুদ্রকণা বিসরণ এটাতে রয়েছে কিছু কিছু শিলা বিভিন্ন খনিজ দিয়ে তৈরি মরু অঞ্চলে দিনের বেলা প্রচন্ড সূর্যতাপে শিলা মধ্যস্থিত বিভিন্ন খনিজ বিভিন্ন আয়তনে প্রসারিত হয়, আবার বিকেলে সূর্যাস্তের পর বিভিন্ন ভাবে সংকুচিত হয়। এইভাবে বারবার সংকোচন ও প্রসারণের মধ্যস্থিত খনিজের মধ্যে পীড়ন সৃষ্টি হয় এবং সশব্দে মানে শব্দ হয়ে ফেটে শিলাটি টুকরো টুকরো হয়ে যায়। একে ক্ষুদ্রকণা বিসরণ বলে। মরু অঞ্চলে সূর্যাস্তের পর বন্দুকের গুলি ছোড়ার মতো শব্দ করে শিলা খণ্ডীকরণ হয়। গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে এই ধরনের মতো শব্দ করে শিলা খণ্ডীকরণ হয়। গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে এই ধরনের আবহ বিকার বেশি দেখা যায়। কনফিউজড হয়ে যাচ্ছে, বাট হবে না, একদম ইজি। আমি বুঝিয়ে দিচ্ছি, মুখস্থ করার একদম দরকার নেই। এই যে ক্ষুদ্রকণা বিসরণে কি হয়, যান্ত্রিক আবহবিকার আরেকটা পার। তো আগে বলেছিলাম যান্ত্রিক আবহবিকার সূর্য তো দরকার হবেই, তার মধ্যে একটা দেখলাম পিণ্ড বিসরণ। পিণ্ড বিসরণ ছিল, ধরো পিণ্ড বিসরণের ক্ষেত্রে একটা শিলা ছিল, এখানে এসে সূর্যতাপ লাগাতে উপরে পাটটাতে বেশি সূর্যতাপ লাগিয়েছে, তো যে কারণে এটা অনেকটা প্রসারিত মানে ছড়ে গেছে। প্রসারিত মানে এবার স্প্রেড হয়ে গেছে, সংকুচিত মানে আবার একসাথে চলে এসেছে। তো ওই প্রসারিত হওয়ার কারণে উপরে জায়গাটা একবার প্রসারিত হচ্ছে আবার সংকুচিত হচ্ছে, হওয়ার কারণে একটা সময় দেখা গেল মাঝখান দিয়ে এইভাবে করে ফেটে গেছে উলম্ব ভাবে। এটা কি হয়েছে? মাঝখান দিয়ে এইভাবে করে ফেটে গেছে, ফেটে দুইটা আলাদা আলাদা টুকরায় পরিণত হয়েছে, পরে ওইখানেই পড়ে আছে, তো ওইটাকে বলা হয় পিণ্ড বিসরণ। আর ক্ষুদ্রকণা বিসরণটা কি? যখন সূর্যের আলোটা ধরো যে সূর্যের তাপটা, সূর্যটা কি হচ্ছে, সূর্যের আলোটা এসে শিলাতে পৌঁছচ্ছে, শিলাতে, এখানে তো শিলাটা রয়েছে, শিলাতে এসে সানলাইটটা পৌঁছাচ্ছে। যখন শিলাতে এসে এই যে সানলাইটটা এখানে এসে পৌঁছাচ্ছে, তখন কি হবে? মরু অঞ্চলে, মানে মরু অঞ্চলে কি থাকে, মরু অঞ্চলে খুব বেশি গরম থাকে, ওইখানে টেম্পারেচার খুব বেশি থাকে, খুব বেশি গরম থাকে। ওই গরম হওয়ার কারণে ওই শিলাটা দিনের বেলা সূর্যের আলো কন্টিনিউয়াসলি পড়ছে, পড়ার কারণে এটা একদম প্রসারিত মানে ছড়ে যাচ্ছে, রাত্রিবেলা আবার সংকুচন হয়ে যেতে, মানে ধরো দিনের বেলা এইভাবে করে ছড়ে যাচ্ছে, রাত্রিবেলা আবার একসাথে হয়ে যাচ্ছে, তো একবার ছড়ে যাচ্ছে আবার একসাথে হচ্ছে, তো এইভাবে কন্টিনিউয়াসলি করতে 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 দেখা গেল একটা সময় এগুলি ছোট ছোট টুকরা হয়ে, একটা টুকরা ওইদিকে একটা টুকরা ওইদিকে এভাবে ছিটে ছিটে পড়ে যাবে, ছোট ছোট টুকরা হয়ে এদিকে ওইদিকে, তো একটা এদিকে একটা ওইদিকে, এইভাবে ছুটে ছুটে মানে টুকরাগুলি ভেঙে এদিকে ওইদিকে ছড়িয়ে পড়ছে, ছড়িয়ে ওইখানে পড়ে যাচ্ছে, ওইটাকেই বলা হয় ক্ষুদ্রকণা বিসরণ। আর এই ছোট ছোট টুকরাগুলি হতে হতে এই হওয়ার সময় একটা শব্দ হয়, মানে খুব জোরে জোরে শব্দ হয়, যেরকম ধরো বন্দুক যদি থাকে, বন্দুক থেকে কেউ গুলি ছুড়ে মারলো, যেরকম জোরে আওয়াজ হয়, তো ওই রকম জোরে জোরে আওয়াজ করে এগুলি ছোট ছোট টুকরাগুলি পরিণত হয়, মানে বড় শিলা থেকে ছোট ছোট টুকরা ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত হয়, এটা এদিক ওদিকে ছড়িয়ে যায়, ওইটাকেই বলা হয় ক্ষুদ্রকণা বিসরণ। বোঝা গেল? ওকে, এটা কিন্তু আমাদের ক্ষুদ্রকণা বিসরণ। আর এই যে ক্ষুদ্রকণা বিসরণ, এগুলি কিন্তু যেখানে ধরো গ্রানাইট রয়েছে, গ্রানাইট শিলা রয়েছে, ওইসব অঞ্চলে এটা বেশি দেখা যায়। তো মনে রাখবে, গ্রানাইট অঞ্চলে ক্ষুদ্রকণা বিসরণের যে আবহবিকারটা সেটা কিন্তু বেশি হতে দেখা যায়। কোন অঞ্চলে? গ্রানাইট যুক্ত অঞ্চলে, যেখানে গ্রানাইট পাওয়া যায়, গ্রানাইট শিলা রয়েছে, ওইসব অঞ্চলের মধ্যে ক্ষুদ্রকণা বিসরণের আবহবিকারটা যে বেশি হতে দেখা যায়। ক্লিয়ার? তো ক্ষুদ্রকণা বিসরণটা কি? যখন সূর্যের তাপটা এসে খনিজের মধ্যে শিলার মধ্যে পড়লো, সেই শিলাটা কি হলো, যে সূর্যের আলোটা লাগলো, এটা অনেকটা মেল্ট হয়ে গেল, গলে গেল, তারপর আবার রাত্রিবেলা তো সূর্যের আলো পৌঁছায় না, তখন সেটা আবার একসাথে হয়ে গেল, মানে সংকুচিত হয়ে গেল, এভাবে প্রসারিত সংকুচিত প্রসারিত সংকুচিত, এবার বারবার বারবার হতে হতে একটা সময় দেখা গেল এগুলি ছোট ছোট টুকরায় পরিণত হয়েছে, টুকরাগুলি ভেঙে গেছে। একটা শিলার মধ্যে একটা পাথর টুকরা আছে, এটাতে বেশি চাপ পড়তে পড়তে বা বেশি তাপ দিতে দিতে একটা সময় দেখা গেল এটা টুকরা পরিণত হলো, এইদিকে ছুটে পড়লো, তো ওই যে এইদিকে ছুটে পড়লো, ছুটে পড়ার সময় অনেক বেশি আওয়াজ হলো, তখন ওই প্রসেসটাকে বলা হয় ক্ষুদ্রকণা বিসরণ।
ক্লিয়ার? ক্ষুদ্রকণা বিসরণ। তো এটাই হলো আমাদের ক্ষুদ্রকণা বিসরণ। তো যান্ত্রিক আবহবিকারে আমরা তিনটা রয়েছে, যেটা প্রথমটা হলো পিণ্ড বিসরণ, যেটা দেখে নিয়েছি, তারপর দেখলাম ক্ষুদ্রকণা বিসরণ, এখন দেখবো স্বল্পমোচন। এখন কি দেখবো আমরা? লাস্ট ওয়ান যেটা রয়েছে আমাদের যান্ত্রিক আবহবিকারে স্বল্পমোচন। স্বল্পমোচনটা কি দেখো, এইটাও কিন্তু সূর্যের তাপেরই প্রয়োজন হবে। কিভাবে সেটা দেখো, এখানে আছে স্বল্পমোচন। যেসব শিলা একই জাতীয় খনিজ দিয়ে তৈরি, সেই সব শিলার উপরের স্তর দিনের বেলা সূর্য তাপে প্রচন্ড শক্ত হয়। শিলা যেহেতু তাপের কুপুরিবাহী, সেহেতু উপরের স্তরের উত্তাপ নিচের স্তরে সহজে প্রবেশ করতে পারে না। ফলে শিলার উপরের স্তর দিনের বেলা উত্তাপে প্রসারিত হয় এবং রাত্রে দ্রুত তাপ বিকিরণ করে শীতল ও সংকুচিত হয়ে যায়। এইভাবে অনবরত সংকোচন প্রসারণে শিলার উপরের স্তর ফাটল দেখা যায় এবং পরে ওই ফাটল, এটা হবে, ফাটল বরাবর পেঁয়াজে খোসার মতো খুলে যায়। একই স্বল্পমোচন বা এক্সফোলিয়েশন। তো স্বল্পমোচন একটা নাম এক্সফোলিয়েশন বলে। এইভাবে স্বল্পমোচনের ফলে শিলার উপরের অংশ প্রায় স্তরে স্তরে খুলে গিয়ে গোল আকার ধারণ করে। এই জন্য একে গোলাকৃত আবহবিকারও বলে। এটা আরেকটা নাম, গোলাকৃত আবহবিকারও বলা হয়। গ্রানাইট শিলা এই ধরনের আবহবিকার গঠে। ওকে, অর্থাৎ কি বলা হয়েছে দেখো, স্বল্পমোচনের ক্ষেত্রে আমাদের সূর্যের তাপের প্রয়োজন হয়। সূর্যের তাপটা, ধরো এখানে রয়েছে সূর্যটা, ওকে, সূর্যের তাপটা এসে পৌঁছাচ্ছে কোথায়? ধরো এটা শিলা, সূর্যের তাপ এখানে এসে পৌঁছচ্ছে। এখন যেহেতু যে আলোটা কি, এটা কিন্তু তাপের কুপুরিবাহী, তো সূর্যের আলোটা কিন্তু এসে উপরের পার্টে পড়ছে, নিচের পার্টে কিন্তু আর যেতে পারছে না। মানে ধরো একটা পাথর থাকলে উপরে পড়ছে, তার ভিতরে কিন্তু আর সূর্যের আলোটা যেতে পারছে না, যেহেতু তাপের কুপুরিবাহী। সেই কারণে কি হচ্ছে, উপরের পার্টটাতে সূর্যের তাপ লাগাতে ওই জায়গাটা প্রসারিত হচ্ছে, গলে যাচ্ছে। আবার রাত্রিবেলা সূর্যের তাপ লাগছে না, তো সেই কারণে এটা সংকুচিত হয়ে যাচ্ছে। তো এইভাবে হতে হতে উপরের পার্টটা না অনেকটা পেঁয়াজের খোসার মতন। পেঁয়াজটা যদি ধরো উপরে খোসাটা আমরা ফেললাম, তারপর আরেকটা খোসা, আরেকটা ফেললাম, আরেকটা খোসা, তো এইভাবে এটা উপরে যে ধরো চামড়াটা বা উপরে যে পার্টটা সেটা পড়ে যায়, সেটা খুলে পড়ে যায়। তো ওইটাকে বলা হয় স্বল্পমোচন বা এটাকে বলা হয় এক্সফোলিয়েশন। যেরকম ধরো অনেক সময় যদি আমরা ধরো কোনো কিছু ফেস স্ক্রাব ইউজ করি, ধরো ফেসের মধ্যে আমরা ইউজ করলাম যে ফেসের যে ধুলাবালি মাটিগুলি আমরা যে এক্সফোলিয়েট করব, তো তখন কিন্তু কেউ উপরে যে পার্টটা যে ধুলাবালি যেটা পড়ে থাকে সেটা কিন্তু আমরা উঠে যাই এক্সফোলিয়েশন করার পর। তো ওই সেম ভাবে শিলার যখন থাকে, যখন সংকুচিত প্রসারিত হওয়ার কারণে উপরের পার্টটা না উঠে যায়, ধরো উপরে চামড়াটা উঠে যায়, খুলে যায়। তো ওই যে উপরের পার্টটা খুলে যায় একটা পেঁয়াজের খোসার মতন, ওইটাকে বলা হয় স্বল্পমোচন বা অন্য একটা নাম হলো এক্সফোলিয়েশন। আর এটা অনেকটা গোল রকম হয়, মানে এটা ধরো কি হয়, উপরের পার্টটা খুলে গেছে আর তারপরে পার্টটা খুলে গেছে, তো অনেকটা গোল রকম বৃত্তাকার টাইপের হয়। সেই জন্য এটা আরেকটা নাম হলো গোলাকৃতি আবহবিকার। কি হবে? গোলাকৃতি আবহবিকার কিন্তু হতে পারে। বোঝা গেল? গোলাকৃতি আবহবিকার। ক্লিয়ার? তো এটাই হলো স্বল্পমোচন। তো যান্ত্রিক আবহবিকার এই তিনটা আমরা দেখলাম। প্রথমত দেখলাম আমরা কি, যে পিণ্ড বিসরণ, ক্ষুদ্রকণা বিসরণ, তারপর স্বল্পমোচন। এই তিনটার ক্ষেত্রে আমাদের সূর্যের আলো প্রয়োজন হয়, কারণ যান্ত্রিক আবহবিকারে আগে পড়েছিলাম আমাদের সূর্য তাপের প্রয়োজন হয়। তিনটাকে আমি আবার একটু বলে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। আর আমাদের যান্ত্রিক আবহবিকার কমপ্লিট হয়ে গেলে আমরা দেখবো কি রাসায়নিক আবহবিকার, কিন্তু তার আগে যান্ত্রিক আবহবিকারটা আমাদের ভালোভাবে বুঝতে লাগবে। তো আবহবিকার তিনটা পার্ট আমরা দেখেছিলাম, যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক। তো যান্ত্রিকটা আমরা স্টার্ট করলাম, বাকি দুটো বাকি আছে, একটু পরে দেখছি। তো যান্ত্রিকের মধ্যে রয়েছে কি, যান্ত্রিকের মধ্যে সেটা উষ্ণ মরু অঞ্চলে হয়। যান্ত্রিক আবহবিকার কোথায় হয়? যান্ত্রিক আবহবিকার উষ্ণ মরু অঞ্চলে, মানে যে যেহেতু গরম বেশি, এরকম মরু অঞ্চলে গরম যেখানে বেশি সূর্যের তাপ বেশি এসে পৌঁছায়, ওইসব অঞ্চলে যান্ত্রিক আবহবিকার হয়। সেই কারণে সূর্যের তাপের প্রয়োজন হয়। সূর্যের তাপ কোথায় বেশি পড়বে? যে সূর্যের তাপ যেখানে পড়বে ওইখানে গরম ডেফিনেটলি বেশি থাকবে। যেরকম ধরো রাজস্থানের যে মরু অঞ্চলে, সেখানে সূর্যের তাপ বেশি পড়ছে, যে কারণে গরমটা বেশি। তো ওইসব অঞ্চলে কিন্তু যান্ত্রিক আবহবিকার হয়, কারণ যান্ত্রিক আবহবিকার সূর্য প্রয়োজন, সূর্য তাপ ছাড়া প্রয়োজন হবে না। ওকে, তো যেখানে উষ্ণ মরু অঞ্চলে বার্ষিক মানে অ্যানুয়ালি, ইয়ারলি বা দৈনিক বা মানে প্রতিদিনের উষ্ণতার প্রসর মানে টেম্পারেচারটা খুব বেশি হয়, তখন যান্ত্রিক আবহবিকার হয়। যান্ত্রিক আবহবিকার যে হয় সেটা তিন ভাবে হয়। প্রথমত পিণ্ড বিসরণ। পিণ্ড বিসরণের ক্ষেত্রে কি হয়, ধরো সূর্যটা রয়েছে, সূর্যের আলোটা কি হলো, এখানে শিলাটা রয়েছে, সূর্যের আলোটা যখন যে
শিলার উপরে পড়লো তখন কি হবে, শিলার যে উপরের পাটে বেশি আলো পড়েছে, নিচের পাটটাতে কম, কারণ তাপের কুপুরিবাহী। তো উপরের পাটটা এইভাবে সূর্যের আলো পড়াতে এই জায়গাটা একবার কি হচ্ছে, একবার এইভাবে মেল্ট হয়ে যাচ্ছে, প্রসারিত হচ্ছে, আবার রাত্রিবেলা একসাথে চলে আসে। দিনের বেলা গরম হচ্ছে, গরমের কারণে এটা গলে এটা ছড়ে যাচ্ছে, প্রসারিত হচ্ছে, রাত্রিবেলা তো সূর্যের তাপ পৌঁছায় না, তো সেই কারণে আবার একসাথে হচ্ছে, মানে সংকুচিত, মানে ফ্রিজ হয়ে যাচ্ছে। তো এইভাবে প্রসারিত সংকুচিত হতে 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 দেখা গেল এইভাবে দুইটা টুকরায় পরিণত হয়। উপরের পাটটা এবার খুলে পড়ে সেটা উলম্ব ভাবে সমান্তরাল ভাবে ভেঙে পড়ে দুই টুকরায় পরিণত হয়। ওইটাকে বলা হয় কি, ওইটাকে বলা হয় পিণ্ড বিসরণ। এইভাবে যে এটা ভেঙে যায়, ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, ওইটাকে বলা হয় পিণ্ড বিসরণ আবহ বিকার। নেক্সট, ক্ষুদ্রকণা বিসরণটা কি? ক্ষুদ্রকণা বিসরণ হলো সূর্যের তাপটা যখন এই যে শিলাতে এসে পৌঁছায়, তখন শিলাগুলির মধ্যে কি হয়, উষ্ণ মরু অঞ্চলে দেখা যায়, শিলাগুলির মধ্যে পড়তে পড়তে শিলাগুলি যে সূর্যের তাপ পড়লো, আবার রাত্রিবেলা সূর্যের তাপ পড়বে না, তখন আবার এটা সংকুচিত হয়ে প্রসারিত সংকুচিত হতে হতে এগুলি টুকরা টুকরা, এই শিলাটা ধরো এইভাবে টুকরা টুকরা হতে হতে একটা এইদিকে, একটা ওইদিকে, একটা এইদিকে, এইভাবে চারিদিকে ছড়ে পড়ে আছে। আর এগুলি যখন ভেঙে গেছে, শিলাটা এখান থেকে ধরো এই যে ছোট পাট ধরো ভেঙে গেল, ভেঙে আলাদা গিয়ে পড়ে আছে, ওই যে ভেঙে যাওয়ার সময় একটা জোরে শব্দ হয়, বন্দুক ছোড়ার মতন শব্দ হয়, তখন ওইটাকে বলা হয় ক্ষুদ্রকণা বিসরণ। কি বলা হয়? ক্ষুদ্রকণা বিসরণ। ক্লিয়ার? নেক্সট হলো স্বল্পমোচন বা এক্সফোলিয়েশন বলা হয়। যখন সূর্যের তাপ শিলাটাতে এসে পড়ে, তখন উপরের পাটটাতে কিন্তু বেশি আলো লাগে, ভিতরে মানে ধরো একটা পাথর নিল, উপরের পাটটাতে বেশি লাগবে, পাথরের ভিতরের পাটটাতে কিন্তু আলোটা পৌঁছবে না, কারণ সূর্যের তাপের কুপুরিবাহী। তো সেই কারণে উপরের পাটটা পেঁয়াজের খোসার মতন খুলে পড়ে বা এক্সফোলিয়েট হয়ে যায়, সেই জন্য এটাকে বলা হয় এক্সফোলিয়েশন কিংবা স্বল্পমোচন। তো এটাই হলো এক্সফোলিয়েশন কিংবা স্বল্পমোচন। আর তিনটার ক্ষেত্রে আমার কি দরকার? তিনটার ক্ষেত্রে আমার সূর্য মামার দরকার, কারণ সানলাইট ছাড়া আমাদের আবহ বিকার হবে না। সূর্য মামার অবভিয়াসলি প্রয়োজন যান্ত্রিক আবহ বিকারে। তো এটাই হলো আবহ বিকার প্রথম পার্টটা, যেটা হলো যান্ত্রিক আবহ বিকার। ক্লিয়ার তোমাদের যান্ত্রিক আবহ বিকার? এখন চলো আমরা দেখে নেব রাসায়নিক আবহ বিকার। কিন্তু তার আগে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই যে পিণ্ড বিসরণ, ক্ষুদ্রকণা বিসরণ, তারপর স্বল্পমোচন। এখন আমরা দেখব রাসায়নিক আবহ বিকার। ক্লিয়ার? রাসায়নিক আবহ বিকার। এখন যেহেতু আমরা যান্ত্রিক আবহ বিকার করেছি, সূর্য প্রয়োজন, সূর্য ছাড়া হবে না। রাসায়নিক আবহ বিকার মনে রাখবে এখানে জল ছাড়া পসিবল হবে না। জল ছাড়া মানে H2O ছাড়া আমাদের রাসায়নিক আবহ বিকার হবে না। আর রাসায়নিক আবহ বিকার 5 ভাবে হতে পারে। কি কি সেটাই আমরা দেখবো। দেখো, রাসায়নিক আবহ বিকার প্রধানত জলের মাধ্যমে, যে আগে বলেছি জলের মাধ্যমে হয়ে থাকে, জল ছাড়া রাসায়নিক আবহ বিকার হবে না। তাই আর্দ্র গ্রীষ্মকালীন জলবায়ু যুক্ত অঞ্চলে এই আবহ বিকার হয়। তার জন্য তো আর্দ্র গ্রীষ্মকালীন মানে ধরো ওই যে গ্রীষ্মকালে যে বৃষ্টি হচ্ছে, জল আছে যেখানে, সেখানে এই আবহ বিকার হতে দেখা যায়। শীতল মরু অঞ্চল, এটা হবে মরু অঞ্চল। ওকে, মরু অঞ্চলে ও শুষ্ক মরু অঞ্চলে এই আবহ বিকার দেখা যায় না। মানে যেখানে মরু অঞ্চল মানে জল একদম নেই বলে চলে, মরু অঞ্চলে জল থাকেই না, কম থাকে, বা ধরো যেখানে শুষ্ক মানে জল নেই যেখানে, সেখানে এই আবহ বিকার, রাসায়নিক আবহ বিকার দেখা যায় না। মানে যেখানে জল নেই, বেসিক্যালি জল যেখানে নেই বা কম আছে বেশি নেই, সেখানে রাসায়নিক আবহ বিকার হয় না। আর যান্ত্রিক আবহ বিকারের ক্ষেত্রে সূর্যতাপ যেখানে বেশি পড়ছে সেখানে যান্ত্রিক আবহ বিকার হয়, যেখানে জল বেশি আছে সেখানে রাসায়নিক আবহ বিকার হয়, কারণ জল ছাড়া রাসায়নিক আবহ বিকার হতে পারে না। ক্লিয়ার এতটুক? তারপর দেখো যে এই যে আবহ বিকার, রাসায়নিক আবহ বিকার হচ্ছে, সেটা কিন্তু 5 ভাবে হয়ে থাকে। কয় ভাবে? 5 ধরনের বা 5 ভাবে হয়ে থাকে। কি কি সেগুলি হলো কার্বনেশন বা অঙ্গার যোজন, তারপর হাইড্রেশন বা জল যোজন, অক্সিডেশন বা জারণ, তারপর হচ্ছে হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ, তারপর হলো সলিউশন বা দ্রবণ। এই 5 ভাবে কিন্তু হয়ে থাকে। এখন এই 5 ভাগে কি কি, এগুলি আমরা স্পেসিফিক ভাবে এক এক করে দেখে নেব। প্রথমে শুরু করব কার্বনেশন বা অঙ্গার যোজন দিয়ে। ক্লিয়ার? দেখো, কার্বনেশন বা অঙ্গার যোজন জিনিসটা কি? দেখো, শিলা খনিজ পদার্থের সঙ্গে CO2, শিলা খনিজ পদার্থের সঙ্গে CO2 রাসায়নিক সংযোগের ফলে শিলার যে আবহ বিকার ঘটে তাকে কার্বনেশন বলে। বায়ুর মধ্যস্থ CO2 মানে কি? কার্বন ডাই অক্সাইড, বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে H2CO3 কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। অর্থাৎ শিলার মধ্যে যে খনিজ পদার্থ থাকে, সেই খনিজ পদার্থের সাথে CO2 মানে কার্বন ডাই অক্সাইড, মানে শিলার মধ্যে খনিজ পদার্থ থাকে, খনিজ পদার্থের সাথে মিক্সড হয় কার্বন ডাই অক্সাইড,
অক্সাইড যেটা বায়ুতে থাকে, সেই কার্বন ডাই অক্সাইড যখন বৃষ্টির জলের সাথে মিক্সড হয়, মানে যখন বৃষ্টি হচ্ছে, ধর একটা শিলা আছে, সেটা আমাদের খনিজ পদার্থ অলরেডি আছে, সেখানে বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে, তো সেই শিলাটা কার্বন ডাই অক্সাইডের সংযোগে এসেছে, মানে মিলেছে, তারপর এখানে দেখা গেল আবার বৃষ্টিও হয়েছে, তো বৃষ্টির জল এসে পড়েছে, তো এই বৃষ্টির জল তারপরে যে শিলার মধ্যে থাকে খনিজ আর কার্বন ডাই অক্সাইড, এগুলি মিলিত হয়ে একটা অ্যাসিডে পরিণত হয়, সেই অ্যাসিডের নামটা হলো কার্বনিক অ্যাসিড। মানে এই যে CO2 কার্বন ডাই অক্সাইড আর H2O জল, মানে বৃষ্টির জলটা জলের যে এটা কি H2O, তো এটা মিলে হয়েছে কি H2CO3 আর এটা হলো একটা কার্বনিক অ্যাসিড। ক্লিয়ার? নেক্সট, এই যে H2CO3 মানে কার্বনিক অ্যাসিড যখন চুনাপাথর গঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন চুনাপাথরের CaCO3 H2CO3 এর সঙ্গে বিক্রিয়া করে HCO3 পরিণত হয়, মানে এটা মনে রাখতে লাগবে। অর্থাৎ কি বলা হয়েছে আমি তোমাদের বলছি, ধরো একটা শিলা আছে, ঠিক আছে, একটা ধরো শিলা আছে, এখন এই শিলার মধ্যে কি আছে? খনিজ। শিলাতে কি আছে? খনিজ। এখন বাতাসের মধ্যে কি থাকে? বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড, তো এই CO2 এসে খনিজের সাথে শিলার সাথে মিশেছে, তখন বৃষ্টি হয়েছে। কি হয়েছে? বৃষ্টির জলে কি রে? বৃষ্টির জল, তো জলটা হলো H2O, তো ওইটা এসে মিলিত হয়েছে, তো কার্বন ডাই অক্সাইড আর জল মিলে একটা নতুন অ্যাসিড তৈরি করেছে, সেটা হলো কার্বনিক অ্যাসিড। আর সেই কার্বনিক অ্যাসিডটা যে জায়গাতে, যে অঞ্চলে ধরো চুনাপাথর আছে, এই যে চুনাপাথর, এটা এক ধরনের শিলা, চুনাপাথর আছে, তো ওই যে কার্বনিক অ্যাসিডটা বাতাসের সাথে বাতাসের সাথে বয়ে বয়ে যাচ্ছে, চুনাপাথর অঞ্চল দিয়ে যখন যাচ্ছে, যাওয়ার সময় চুনাপাথর আর ওই কার্বনিক অ্যাসিডটা মিক্সড হয়ে নতুন একটা শিলা গঠন করেছে, নতুন একটা আবহবিকার হয়েছে, সেটাকেই বলা হয়েছে কি? সেটাকেই বলা হয়েছে CaHCO3 পরিণত হয়েছে। আর এই প্রসেসটাকে বলা হয় কার্বনেশন বা অঙ্গার যোজন। এইভাবে কার্বনেশনের ফলে চুনাপাথর যুক্ত শিলায় আবহবিকার হয়, আর এইভাবে কার্বনেশন মানে কার্বনেটিক যে অ্যাসিডটা রয়েছে, এটার কারণে চুনাপাথর যে অঞ্চলে আছে, সেই অঞ্চলে এই আবহবিকার দেখা যায়, সেই আবহবিকারের নামটা হলো অঙ্গার যোজন। কি হবে? অঙ্গার যোজন কিংবা কার্বনেশন। ক্লিয়ার? তো এখানে কি মিক্সড হচ্ছে? এখানে মিক্সড হচ্ছে একটা শিলা রয়েছে, শিলার মধ্যে খনিজ আছে, বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে, তো এই কার্বন ডাই অক্সাইড যখন শিলার সাথে মিক্সড হয়, এবং বৃষ্টি হলে বৃষ্টির জলটা এসব এটার সাথে মিক্সড হয়ে কি হয়েছে? কার্বন ডাই অক্সাইড প্লাস H2O মানে কার্বন ডাই অক্সাইড আর জল মিলিত হয়েছে কার্বনিক অ্যাসিড। সেই কার্বনিক অ্যাসিডটা বাতাসের সাথে যখন একটা অঞ্চল দিয়ে যাচ্ছে, সেই অঞ্চলের মধ্যে চুনাপাথর রয়েছে, তো যখন চুনাপাথর যুক্ত অঞ্চল দিয়ে যাওয়ার সময় চুনাপাথর আর সেই যে চুনাপাথর যুক্ত অঞ্চলে যে বাতাসের সাথে বইছে চুনাপাথর আর কার্বনিক অ্যাসিডটা মিলিত হয়ে নতুন একটা আবহবিকার গঠন করে, সেই ওভারঅল প্রসেসটাকে বলা হয় অঙ্গার যোজন কিংবা কার্বনেশন। বোঝা গেল এতটুক? তোমরা চাইলে এটা লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। কার্বনেশন বা অঙ্গার যোজনে জল প্রয়োজন হয়, এটা রাসায়নিক আবহবিকার পার্ট। কোনটার সাথে কোনটা মিলিত হয় মনে রাখবে, কার্বন ডাই অক্সাইডের সাথে জল মিলিত হয় কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিডের সাথে মিলিত হয় চুনাপাথর, তারপর হয় এটা এই যে CaHCO3 আর এইগুলি কিন্তু মনে রাখতে লাগবে, খুব ইম্পর্টেন্ট, এখানে প্রতিটা পার্ট তোমাদের মনে রাখতে লাগবে। তো এটাই গেল কার্বনেশন বা অঙ্গার যোজন। বোঝা গেল কার্বনেশন বা অঙ্গার যোজন। তারপর নেক্সট রয়েছে হাইড্রেশন বা জল যোজন। হাইড্রেশন বা জল যোজন জিনিসটা কি? দেখো, জলযুক্ত শিলার মধ্যস্থ খনিজ পদার্থে যে রাসায়নিক পরিবর্তন ঘটে, তাকে জল যোজন বা হাইড্রেশন বলে। ওকে, জলযুক্ত শিলার মধ্যে, ধরো কোন একটা শিলার মধ্যে খনিজ আছে, এখানে বৃষ্টি এসেছে, বৃষ্টি জলের জন্য এখানে খনিজের মধ্যে বা ওই শিলাটার মধ্যে জমে আছে, কোনো না কোনো জায়গাতে জমে আছে, ওই জমে থাকার কারণে যে একটা রাসায়নিক পরিবর্তন ঘটে, ওই প্রসেসটাকে জলযোজন বা হাইড্রেশন বলা হয়। জল শোষণের ফলে শিলা মধ্যস্থ খনিজ, এটা খনিজ হবে খনিজগুলি স্ফীত হয় এবং শিলার অভ্যন্তরীণ ভাগ আলগা হয়ে যায়, ফলে শিলা ফেটে যায়। এই প্রক্রিয়া শিলা বিচূর্ণী ভবনকে হাইড্রেশন বলে। অর্থাৎ কি বলা হয়েছে, কোন একটা শিলা, ধর একটা শিলা রয়েছে, বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির জলে সেখানে কোনো না কোথাও একটা জমা হয়েছে, ওই জমা হওয়ার কারণে ওই জায়গাটা আস্তে আস্তে কিন্তু ক্ষয় হতে থাকবে, স্ফীত হতে থাকবে। ক্ষয় হতে হতে একটা সময় দেখা যাবে এটা কি হয়েছে, এটা আলাদাভাবে টুকরা হয়ে গেছে, টুকরায় ভেঙে গেছে, চূর্ণ বিচূর্ণী ভবন হয়ে গেছে, টুকরায় পরিণত হয়েছে। ওই যে প্রসেসটা, যেখানে জল জমেছে, জল জমার কারণে এটা টুকরা হয়ে গেছে, ভেঙে ওইখানে পড়ে আছে, এই ওভারঅল প্রসেসটা কিন্তু জলের কারণে হয়েছে, যে জলটা গিয়ে শিলাতে গিয়ে জমা হয়েছে, ওই
কারণে হয়েছে ওই প্রসেসটাকে বলা হয় জল যোজন কিংবা হাইড্রেশন, জল যোজন কিংবা হাইড্রেশন বলা হয়। ওকে, অনেক সময় উৎকৃষ্ট হেমাটাইট যুক্ত খনিজ লোহা জল যুক্ত হয়ে নিকৃষ্ট লিমোনাইটে পরিণত হয়। অনেক সময় কি হয়, উৎকৃষ্ট যে হেমাটাইট রয়েছে, মুখস্থ করবে, হেমাটাইট যুক্ত যে খনিজ রয়েছে, খনিজের মধ্যে যে হেমাটাইট রয়েছে সেটার সাথে, হেমাটাইটের সাথে যখন জল এসে মিলিত হয় তখন সেটা একটা রাসায়নিক পরিবর্তন ঘটে, সেটা চেঞ্জ হয় সেটা লিমোনাইটে পরিণত হয়। মানে হেমাটাইট একটা জিনিস, লিমোনাইট একটা জিনিস। হেমাটাইট যখন খনিজের সাথে গিয়ে মিলিত হয়, সেই খনিজের মধ্যে জল আছে মানে জলের সাথে মিলিত হয়, তখন সেটা পরিবর্তন হয়ে নতুন একটা যৌগ গঠন করে, সেটাকে বলা হয় লিমোনাইট। কি বলা হয়? লিমোনাইট। তার যদি সংকেতটা তোমরা দেখো 2Fe2O3 plus 3H2O, এই যে 2Fe2O3 এটা হলো আমাদের হেমাটাইট। হেমাটাইটের সাথে কি হয়েছে? জল যুক্ত হয়েছে, তার পরিবর্তে কি হয়েছে? 2Fe2O3 3H2O। ওকে, অর্থাৎ লিমোনাইটে পরিণত হয়েছে। তো এই জিনিসগুলি কিন্তু মনে রাখতে লাগবে। তো এটাই হলো হাইড্রেশন এন্ড জল যোজন। ক্লিয়ার? নেক্সট রয়েছে অক্সিডেশন বা জারণ। অক্সিডেশন বা জারণটা কি দেখো, বায়ুস্থিত অক্সিজেন বা O2, অক্সিজেন মানে O2 রাসায়নিক বিক্রিয়া শিলার মধ্যে সংযুক্ত হলে একে অক্সিডেশন বলে। লোহা গঠিত শিলায় জারণ প্রক্রিয়া বেশি দেখা যায়। লৌহ শিলায় বাতাসে অক্সিজেন যুক্ত হলে লোহার উপর এর বর্ণ বাদামি বা হলুদ হয়। এর মূল খনিজ ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইডে পরিণত হয়। অর্থাৎ জারণ বা অক্সিডেশন কি তোমাদের বলছি, ধরো একটা লোহা, এই লোহাটা যদি আমি একটা জলের মধ্যে চুবিয়ে রেখে দিই, কিছুদিন পর দেখবে এটা আমাদের একটা জংকার ধরে, একটা ব্রাউন কালারের দেখবে বা বাদামি রঙের বা একটা ইয়েলো টাইপ একটা জংকার ধরে, ওইটাকে, ওই প্রসেসটাকে অক্সিডেশন বা জারণ বলা হয়। অর্থাৎ ওই যে লোহযুক্ত যে খনিজটা রয়েছে, লোহযুক্ত যে শিলাটা রয়েছে, সেটা যদি জলের সাথে গিয়ে মিলিত হয় তখন সেটার মধ্যে একটা যে জারণে একটা জংকার টাইপের সৃষ্টি হয়, আর ওই প্রসেসটাকে বলা হয় অক্সিডেশন কিংবা জারণ বলা হয়। ক্লিয়ার? আর এটা কি রঙে থাকে? বাদামি বা হলুদ রঙের হয়ে থাকে। জারণ প্রক্রিয়ার ম্যাগনেটাইট লিমোনাইটে পরিণত হয়। আর এই জারণ প্রক্রিয়ার মধ্যে যে ম্যাগনেটাইট রয়েছে, ম্যাগনেটাইট কি হয়? জলের সাথে মিশ্রিত হয়ে লিমোনাইটে পরিণত হয়, লিমোনাইটে পরিণত হয়। ওকে, আর এর সমীকরণ যদি হয় যে 2FeO 3H2O plus O2, অর্থাৎ এখানে দেখো 4FeO মানে এটা ম্যাগনেটাইট যেটা জলের সাথে মিশ্রিত হয়েছে প্লাস অক্সিজেনের সাথে, তখন সেটা যে লিমোনাইটে পরিণত হচ্ছে। কিসে পরিণত হচ্ছে? এটা লিমোনাইট, এটা লিমোনাইটের সংকেত, লিমোনাইটে পরিণত হচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ বাতাসের মধ্যে যখন অক্সিজেন, ঠিক আছে, সেই অক্সিজেনটা একটা খনিজের সাথে, সেই খনিজটার মধ্যে লোহযুক্ত খনিজ, সেটা জলের সাথে, ধর একটা লোহাটা যদি আমি এখানে রাখি তাহলে বাতাসে অক্সিজেন আছে, সেটা মিলিত হচ্ছে। এখন সেই লোহাটাকে গিয়ে যদি আমি জলে চুবিয়ে রাখি, কিছুদিন পরে দেখবে সেই লোহাটার উপর কি হবে? সেই লোহাটার উপর একটা জংকার সৃষ্টি হবে। আর এই ওভারঅল প্রসেসটাকে বলা হয় জারণ বা অক্সিডেশন। যেটা যে জংকার টাইপের যেটা থাকে সেটা কিন্তু অনেকটা বাদামি রঙের বা হলুদ রঙের হয়ে থাকে। ক্লিয়ার? তো এটাই হলো অক্সিডেশন বা জারণ। চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট রয়েছে হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ। হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণটা কি দেখো, এই আবহবিকারটি জল ও খনিজের অণুগুলি OH আয়নে ভেঙে যায়। OH মানে আয়নে ভেঙে যায়, একই সঙ্গে বিয়োজন ও বিক্রিয়া এবং নতুন যৌগ গঠন। এই প্রক্রিয়া জল H+ আয়ন এবং OH- আয়নে ভেঙে যায় এবং OH খনিজের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তন ঘটায়। অর্থাৎ এই আবহবিকারে জল কি হয়, জল খনিজের যে অণুগুলি রয়েছে OH আয়নে ভেঙে যায়, মানে জল খনিজগুলি মিক্সড হয়ে আয়নে ভেঙে যায়, ভেঙে যে আবহবিকারটা হয় ওই প্রসেসটাকে কিন্তু বলা হচ্ছে হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ। হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ। ওকে, ধর একটা শিলা রয়েছে, এটা আমাদের কি হচ্ছে, জল এসে মিক্সড জল এসে জমা হতে 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 একটা সময় দেখো এটা ভেঙে গেল, একটা আয়নে পরিণত হয়, ভেঙে যায়, ওই সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ কিংবা হাইড্রোলাইসিস। যেমন ফসফরাস যুক্ত শিলা এইভাবে বিয়োজিত হয়, কেওলিনে পরিণত হয়। তো ফসফরাস যুক্ত যে শিলা আছে সেটা জলের সাথে মিশ্রিত হয়ে সেটা কেওলিনে পরিণত হয়। কিসে পরিণত হয়? কেওলিনে পরিণত হয়। ফসফরাস যুক্ত শিলা প্লাস বৃষ্টির জল, মানে ফসফরাস যুক্ত শিলার সাথে বৃষ্টির জল মিশ্রিত হলে সেটা কি হয়? কর্দম সিলিকা বা কার্বনেটে এটা পরিণত হয়। ক্লিয়ার? তো এটাই হলো হাইড্রোলাইসিস কিংবা আর্দ্র বিশ্লেষণ।
নেক্সট নেক্সট রয়েছে সলিউশন বা দ্রবণ, যেটা আমাদের রাসায়নিক আবহবিকারের লাস্ট ওয়ান। সলিউশন বা দ্রবণ, সলিউশন বা দ্রবণ কি? কতগুলি রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা যেমন ক্যালসাইট, জিপসাম প্রভৃতি জলের সংস্পর্শে অধিক পরিমাণে গলে যায়, এই প্রকার আবহবিকারকে দ্রবণ বা সলিউশন বলে। দ্রবণের ক্ষেত্রে যত তাড়াতাড়ি শিলায় প্রবেশ করে খনিজ তত দ্রুত দ্রবীভূত হয়। বিভিন্ন খনিজের মধ্যে খুব অল্প খনিজে জলে দ্রবীভূত হয়, তাই একে সঠিক রাসায়নিক আবহবিকার বলা যায় না। দ্রবণ বা সলিউশনকে কি সঠিকভাবে আমরা রাসায়নিকও বলতে পারি না, আবার রাসায়নিক বলবো না এরকমটাও নয়, এটা একটা মিক্স থাকে। মানে কি হয় দেখো, ধর আমি জল নিলাম, জল নিয়ে একটা লবণ নিলাম, লবণটা আমি জলে যদি মিক্সড করি, দেন আমি যে চামচ দিয়ে এটা যে মিক্স করি, তাহলে দেখবে এটা কিন্তু একদম মানে এরকম বুঝে যায় না লবণ আমি এটার মধ্যে যে কিছু ঢেলেছি, একদম কিন্তু জলের সাথে মিক্সড হয়ে যায়, মানে একদম এটা দ্রবণ হিসেবে এটা একদম মিক্সড হয়ে যায়। ওই প্রসেসটাকে বলা হয় দ্রবণ বা সলিউশন। বোঝা গেল, এটাই হলো দ্রবণ বা সলিউশন। ধরো এখন আমি গ্লুকোজটা নিয়ে জলে মিক্স করব, গিয়ে দেখবে গ্লুকোজটা এরকম গুড়ি গুড়ি থাকে, জলে মিক্স করবো যখন এটা জলের সাথে একদম মিশে যায়, এটাকে আলাদা করতে পারবে না, মিশে যায়, ওই প্রসেসটাকে বলা হয় দ্রবণ বা সলিউশন। তো এটাই হলো দ্রবণ বা সলিউশন, তোমরা এখানে পড়ে নিতে পারো বা মিনিংটাকে সেটা বলে দিয়েছি। পরীক্ষাতে আসবে না সলিউশন বা দ্রবণ কাকে বলে সেটা কিন্তু আসবে না, মিনিংটা আমাদের বুঝতে লাগবে, নামগুলি আমাদের মনে রাখতে লাগবে। ওকে, আর কিছু এক্সাম্পল যেরকম ক্যালসাইট, জিপসাম প্রভৃতি, এগুলি হলো এক একটা যে এগুলি এক একটা দ্রবণ রয়েছে, এগুলি যখন জলের সাথে মিশিত হয় তখন একদম মিক্সড হয়ে যায়, ওই প্রসেসটাকে বলি আমরা দ্রবণ বা সলিউশন। ক্লিয়ার? তো এটাই হলো রাসায়নিক আবহবিকার। তো রাসায়নিক আবহবিকারে আমরা কি কি পড়লাম দেখো, 5টা পড়লাম, সবগুলি ক্ষেত্রে আমাদের জলের প্রয়োজন হয়। রাসায়নিক আবহবিকারে প্রথমেই পড়লাম কার্বনেশন বা অঙ্গার যোজন, যেটা জলের প্রয়োজন হচ্ছে। তারপরে পড়লাম আমরা হাইড্রেশন বা জল যোজন, এটা তো জল প্রয়োজন হচ্ছে। অক্সিডেশন বা জারণ, এটা তো জল প্রয়োজন হচ্ছে। হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ, এটা তো জল প্রয়োজন হচ্ছে। সলিউশন বা দ্রবণ, এটাতেও আমাদের জলের দরকার পড়ছে। তো আমরা এই যে দুটো পার্ট আমরা দেখলাম, দুটো পার্ট কি কি দেখলাম? আবহবিকারের প্রকারভেদের মধ্যে যান্ত্রিক আবহবিকার দেখলাম, এটার মধ্যে রয়েছে 3টা, কি কি রয়েছে? পিণ্ড বিস্ফোরণ, ক্ষুদ্রকণা বিস্ফোরণ আর স্বল্পমোচন। তারপর দেখলাম এই যান্ত্রিক আবহবিকারে কি প্রয়োজন হয়? সূর্য তাপের প্রয়োজন হয়, সূর্য তাপ ছাড়া পসিবল না। তারপর রাসায়নিক আবহবিকারে আমরা টোটাল 5টা দেখলাম, 5টাই রয়েছে। এটার ক্ষেত্রে আমাদের জলের প্রয়োজন হয়, কি কি আমরা দেখলাম? জলের কার্বনেশন বা অঙ্গার যোজন দেখলাম, তারপর যেরকম আমাদের সলিউশন দেখলাম, সলিউশন বা দ্রবণ দেখলাম, তারপর যেরকম হাইড্রোলাইসিস আমরা দেখলাম, দেন আমরা যে অক্সিডেশন বা জারণ আমরা দেখলাম, এই পার্টগুলি কিন্তু আমরা দেখে নিয়েছি 5টা। তারপর এখন আমরা দেখবো লাস্ট ওয়ান, জৈবিক আবহবিকার, যেটা লাস্ট পার্টটা সেটা হলো জৈবিক আবহবিকার। এটার মধ্যে রয়েছে 2টা পার্ট, কি 2টা পার্ট সেটাই আমরা এখন এক এক করে দেখে নেব, আর লাস্ট একটু পার্টই রয়েছে। তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, খুব ইম্পর্টেন্ট ক্লাস, তোমাদের পরীক্ষাতে অবশ্যই কাজে আসবে। ওকে, আর তাছাড়া তোমাদের যদি মনে করো তোমাদের অফলাইন ক্লাসেসের প্রয়োজন সেটাও নিতে পারো, অনলাইন ক্লাসের প্রয়োজন সেটা নিতে পারো, যদি চাও তোমাদের মেটেরিয়ালস প্রয়োজন তোমরা সেটাও কিন্তু নিতে পারো। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। বাকি ডিটেলস পরে বলে দিচ্ছি, আগে লাস্ট পার্টটা কমপ্লিট করে নি। ওকে, সো জৈবিক আবহবিকারটা কি দেখো, উদ্ভিদ ও মৃৎবেগী প্রাণী এবং পরোক্ষভাবে মানুষ বিচরণী বহন করে থাকে, যেমন মানুষ ভূপৃষ্ঠ খনন, ভূমিকর্ষণ প্রভৃতি করে, ইঁদুর, কেঁচো প্রভৃতি জীবজন্তু ভূমিতে গর্ত করে, গাছের শিকড় শিলায় ফাটলের মধ্যে প্রবেশ করে ও শিলার ক্ষতি সাধন করে, এই সমস্ত প্রক্রিয়াকে মিলিতভাবে জৈবিক আবহবিকার বলা হয়। অর্থাৎ জৈবিক আবহবিকার কিন্তু 2টা কারণে হয়ে থাকে, একটা উদ্ভিদের কারণে আর একটা হলো প্রাণীদের কারণে। উদ্ভিদের কারণে কিভাবে হয় দেখো, ধরো এটা একটা গাছ রয়েছে, ওকে, এখন গাছ যেহেতু রয়েছে, যে কোনো গাছের শিকড় তো থাকবে, শিকড়টা কি হবে? মাটির নিচে কিন্তু শিকড়টা থাকে, তো মাটির নিচে যখন থাকে, ধরো এটা এখানে মাটি রয়েছে, মাটির নিচে এই শিকড়টা রয়েছে, তো এই শিকড়গুলিতে আস্তে আস্তে কিন্তু এগুলি মাটির নিচে যেতে থাকবে, মাটিকে ভেদ করে, ধরো এখানে মাটিকে ভেদ করে কিন্তু যেতে থাকবে, ধরো এখানে একটা শিলা রয়েছে, এটাকে ভেদ করে নিচে যেতে থাকবে, তাতে করে কিন্তু সেই শিলাটা ক্ষয় হচ্ছে, সেই শিলাটা ক্ষয় হয়ে টুকরায় পরিণত হচ্ছে, ভেঙে যাচ্ছে, ওই যে ভেঙে ওই জায়গাতেই পড়ে আছে, ওইটাকে আবহবিকার বলা
বলা হয়, যেটা উদ্ভিদের কারণে কিন্তু হতে পারে, পাশাপাশি প্রাণীদের কারণে হতে পারে। কিভাবে? ধরো আমাদের মানুষদের কারণে হতে পারে, আমরা একটা ধরো গাছ লাগাবো, মাটি করলাম বা অন্য একটা কারণে মাটি করলাম, মাটি করলে কি হতো, একটা জায়গায় মাটি করলাম তো একটা দেখা গেল শিলা রয়েছিল, সেটা কি হলো, সেটা ভেঙে গেছে, কোনো কারণে আমার ভুলবশত সেটা ভেঙে গেছে। ধরো একটা দরজা দিয়ে কোনো একটা পাহাড় কাটা হবে, সেখানে শিলা ছিল বা একটা গর্ত করা হবে, শিলা ছিল, সেটা যে দরজায় লাগাতে সেই শিলাটা ভেঙে গেছে, টুকরা হয়ে গেছে, তো আবহাওয়া বিকার হলো। তো প্রাণীর কারণে হতে পারে বা অন্য কোনো প্রাণীর কারণে হতে পারে, মানুষ ছাড়া অন্য কোনো, যেরকম কেঁচু, কেঁচু কি হয় দেখবে মাটি কুটতে 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 নিচে যেতে থাকে, বা ধরো ইঁদুর মাটি কুটতে থাকে, বা ধরো কুকুর মাটি কুটতে থাকে, তাতে কি হবে, এরকম কুটতে থাকলে অনেক সময় দেখা গেল শিলার মধ্যে গিয়ে ভুলবশত লাগলো বা কেউ জেনে করলো, তখন সেটা কি হয়, সেটা কিন্তু ভেঙে যাবে, টুকরা হয়ে যাবে, 2 টুকরো 3 টুকরো এরকম আলাদা হয়ে যাবে। তো সেই কারণে আবহাওয়া বিকার কিন্তু হচ্ছে। তো জৈবিক আবহাওয়া বিকার দুই ভাবে হয়ে থাকে, উদ্ভিদের কারণে, একটা প্রাণীর কারণে। ওকে, আর এই ওভারঅল প্রসেসটাকে কিন্তু বলা হয় জৈবিক আবহাওয়া বিকার। বোঝা গেল জৈবিক আবহাওয়া বিকার জিনিসটা কি? তো জৈবিক আবহাওয়া বিকারে যে এই দুই ধরনের রয়েছে, প্রকারভেদ দুইটা, যেটা এখনই বলে দিয়েছি। উদ্ভিদের, আরেকটা হলো প্রাণীর সাহায্যে হতে পারে। প্রথম উদ্ভিদের কারণে দেখি, উদ্ভিদের সাহায্যে বিচরণী ভবন। উদ্ভিদ লতাপাতা প্রভৃতি জলে পচে অম্লের সৃষ্টি করে এবং তার সংস্পর্শে শিলা গঠিত খনিজ রাসায়নিক বিক্রিয়া ঘটে, একে জৈব রাসায়নিক আবহাওয়া বিকার বলা হয়। ওকে, সো উদ্ভিদের সাহায্যে মানে উদ্ভিদ লতাপাতা প্রভৃতি জিনিসগুলি দেখবে জলের সাথে জমতে জমতে এগুলি একটা সময় পচে যায় বা এগুলি মাটি গিয়ে জমতে থাকে, জমতে জমতে আস্তে 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 মাটির নিচে চলে যায়। তাতে করে কি হবে, তাতে করে মাটিটা কিন্তু ওই জায়গাটা ক্ষয় হচ্ছে, ওই জায়গাটা যে কোনো শিলা থাকলে এটা চূর্ণ বিচূর্ণ মানে ভেঙে যাচ্ছে, যে কারণে আবহাওয়া বিকার হচ্ছে। তো ওইটাও কিন্তু একটা জৈবিক আবহাওয়া বিকার, যেটা উদ্ভিদের কারণে হয়ে থাকে। শিলার ফাটল দিয়ে উদ্ভিদের শেকড় শিলার অভ্যন্তরে প্রবেশ করে এবং শিলাকে চূর্ণ বিচূর্ণ হতে সাহায্য করে, এই প্রক্রিয়া জৈব যান্ত্রিক আবহাওয়া বিকার বলা হয়। ওকে, অর্থাৎ শিলার ফাটল দিয়ে, মানে শিলার ধরো ফেটে গেছে, ধরো একটা শিলা রয়েছে, এই জায়গাটা এইভাবে ফেটে আছে, তো এখান থেকে একটা গাছ আসলো, গাছের শিকড়টা এদিকে গেছে, তো এদিকে যাওয়াতে যতটুকু ফেটে আছে এটা আরো ফেটে যাবে, ফেটে এবার টুকরোই হয়ে যাবে। তো ওইটাকে বলা হয় জৈবিক আবহাওয়া বিকার, যেটা উদ্ভিদের কারণে হয়ে থাকে। তো এটাই হলো উদ্ভিদের সাহায্যে বিচরণী ভবন। ক্লিয়ার? এখন নেক্সট যে পার্টটা রয়েছে সেটা হলো প্রাণীর সাহায্যে বিচরণী ভবন। প্রাণীর সাহায্যে বিচরণী ভবন। প্রেরি কুকুর, খরগোশ, ইঁদুর, কেঁচো প্রভৃতি মৃতবেগী প্রাণী ভূপৃষ্ঠে গর্ত করে বাসস্থান নির্মাণ করতে গিয়ে মৃত্তিকার ধীরতা নষ্ট করে, মৃত্তিকা তথা শিলাকে ক্ষয়প্রাপ্ত হতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন ধরনের কীট, জীবাণু এবং ব্যাকটেরিয়া দেহ নিকৃষ্ট রস এর মাধ্যমে শিলার রাসায়নিক বিচরণী ভবন হয়ে থাকে। প্রাণীর সাহায্যে কিভাবে, ধরো একটা কুকুর বা খরগোশ বা ইঁদুর বা কেঁচো বা অন্যান্য প্রাণীরা তারা গিয়ে কি করছে, মাটিটা খুঁড়ছে তার বাসস্থানের জন্য, তাদের খাবারের জন্য বা যে কোনো কারণে কি খুঁড়ছে, খুঁড়ার কারণে সেই মাটিটা কি হচ্ছে, ক্ষয় হচ্ছে, বা মাটির মধ্যে তো শিলা রয়েছে, শিলাটা ক্ষয় হচ্ছে, ক্ষয় হওয়ার কারণে ধর একটা শিলা আগে থেকে ক্ষয় অলরেডি হয়ে আছে কিছুটা, বা সেটা বাকিটা কুড়াতে বাকি দেখা গেল পুরোই টুকরা হয়ে গেল, বা ধরো ক্ষয় নেই আগে থেকে কিন্তু এরকম করতে করতে আস্তে আস্তে দেখা গেল ক্ষয় হয়ে গেল, তাতে করে কি হচ্ছে, তাতে করে কিন্তু আবহাওয়া বিকার হচ্ছে, মানে টুকরা হয়ে যাচ্ছে, আবহাওয়া বিকার হচ্ছে। বা এখন দেখা গেল কোন একটা কুকুর এইভাবে করতে করতে যে এটা কি হলো, এটা কিন্তু যে অনেকটা আবহাওয়া বিকার হলো, অনেকটা টুকরা টুকরা হয়ে গেল, ওই টুকরা টুকরা হওয়ার কারণে এখন সময় দেখা গেল সেই প্রাণীটা থেকে কোনো একটা বিষাক্ত রস বা কোনো একটা কীট পতঙ্গ, কোনো একটা পোকা ওইখানে গিয়ে পড়লো, ওইটার রসটা সেখানে পড়লো, তাতে করে দেখা যাচ্ছে ওই যে শিলাটা রয়েছে সেটা আরো বেশি ফেটে গেছে, আরো বেশি নষ্ট হয়ে গেছে। তো ওই কারণে কিন্তু জৈবিক আবহাওয়া বিকার হয়ে থাকে। তো এটাই হলো আরেকটা আবহাওয়া বিকার, যেটা উদ্ভিদ এবং প্রাণীর কারণে হয়ে থাকে, সেটাকে ওভারঅলটাকে বলা হয় জৈবিক আবহাওয়া বিকার। তো এটাই হলো আমাদের জৈবিক আবহাওয়া বিকারের যে পার্টটা রয়েছে সেটা বোঝা গেল। তো এটাই হলো আমাদের 3 ধরনের যে আবহাওয়া বিকার রয়েছে সেটা। তো আমরা আবহাওয়া বিকারে কি দেখলাম, প্রথমে দেখলাম আবহাওয়া বিকার শব্দটি আবহাওয়া থেকে এসেছে। সেই আবহাওয়া বিকারটা কি, যখন সূর্যের তাপে, বৃষ্টির কারণে বা অন্যান্য বিভিন্ন কারণে এগুলি আলাদা হয়ে টুকরা টুকরা সেম জায়গাতে পড়ে থাকে, তখন সেটাকে আবহাওয়া বিকার বলে। সেই আবহাওয়া বিকার 3 ধরনের হয়ে থাকে। যান্ত্রিক আবহাওয়া বিকার, যেখানে সূর্যের প্রয়োজন হয়, সেটা 3 ধরনের হয়। রাসায়নিক আবহাওয়া বিকার, যেটা 5 ধরনের হয়ে থাকে, যেটা জলের কারণে হয়। আর জৈবিক আবহাওয়া বিকার 2 ধরনের হয়ে থাকে, উদ্ভিদ আর প্রাণীর কারণে হয়ে থাকে। আর এগুলি আমরা ডিটেলস এখানে দেখলাম, তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তো এটাই হলো আমাদের আবহাওয়া বিকারের যে শ্রেণী
বিভাগগুলি রয়েছে সেটা। তো আশা করি সম্পূর্ণ জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এখন লাস্ট যে পার্টটা রয়েছে একটু মুখস্থের বিষয় রয়েছে, সেটা হলো যান্ত্রিক আবহবিকার পদ্ধতি সমূহ। যান্ত্রিক আবহবিকার যে হচ্ছে যে প্রথমটা, সেটা যে হচ্ছে তার পদ্ধতি রয়েছে কিছু, সেই পদ্ধতি সমূহ। উষ্ণতা পার্থক্য জনিত আবহবিকার, উষ্ণতার পার্থক্যর জন্য যে আবহবিকার হচ্ছে, যেরকম উষ্ণতার জন্য স্বল্পমোচন হচ্ছে, ক্ষুদ্রকণা বিস্ফোরণ হচ্ছে উষ্ণতার জন্য। ওকে, যেখানে যেরকম ধরো ক্ষুদ্রকণা বিস্ফোরণ, সেখানে বেশি তাপমাত্রা প্রয়োজন হচ্ছে সব জায়গাতে। তো সূর্যের আলো পৃথিবীর সব জায়গাতে সমান পৌঁছায় না, কোন জায়গাতে কম কোন জায়গাতে বেশি। তো এই যে পার্থক্য রয়েছে, ওই কারণেও কিন্তু বিভিন্ন ভাবে আবহবিকার হয়ে থাকে, ওই কারণে বিভিন্ন ভাবে যান্ত্রিক আবহবিকার হয়ে থাকে। তো যেখানে সূর্যতাপ খুব বেশি মরু অঞ্চলে, সেখানে ক্ষুদ্রকণা বিস্ফোরণ হয়। যেখানে সূর্যতাপ বেশি কিন্তু মরু অঞ্চলের তুলনায় একটু কম, সেখানে হবে স্বল্পমোচন। এরকম বিভিন্ন জায়গায় উষ্ণতা পার্থক্যের জন্য বিভিন্ন ভাবে আবহবিকার হয়ে থাকে। নেক্সট, চাপ হ্রাস। চাপ হ্রাস, এটা হবে চাপ হ্রাস। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি চ আকার প, চাপ হ্রাস। চাপ হ্রাস জনিত আবহবিকার, চাপ হ্রাস জনিত মানে যেখানে খুব চাপের কারণে আবহবিকার হচ্ছে, যেরকম সেটিং স্প্যামিং, মনে রাখবে চাপের কারণে কোন আবহবিকার হচ্ছে, সেটিং এন্ড স্প্যামিং নামটা মনে রাখবে। নেক্সট, কেলাস জনিত আবহবিকার, তুষার কেলাসন এবং দ্রবণ কেলাসন। আর্দ্রতা জনিত আবহবিকার, এটা হলো কলিকরণ আর হলো স্লেকিং। তো এগুলি নাম মনে রাখতে লাগবে। তো এটা গেল যান্ত্রিক আবহবিকার। নেক্সট রয়েছে রাসায়নিক আবহবিকারের কিছু পদ্ধতি, এগুলি মুখস্থের বিষয়, মুখস্থ করতে লাগবে, পরীক্ষাতে আসতেই পারে। গ্রানাইট স্বল্পমোচন, মানে গ্রানাইট যুক্ত অঞ্চলে স্বল্পমোচন হয়ে থাকে। ব্যাসল্ট যুক্ত অঞ্চলে প্রস্থচ্ছায় বিচ্ছুরীকরণ হয়ে থাকে। ব্যাসল্ট ও ডোলোমাইট অঞ্চলে ক্ষুদ্রকণা বিস্ফোরণ হয়ে থাকে। তারপর লৌহ সমৃদ্ধ শিলায় অক্সিজেন, তারপর যেরকম চুনা পাথর, সরি এটা অক্সিডেশন হবে, অক্সিডেশন। চুনা পাথর হবে দ্রবণ ও কার্বনেশন। তারপর ক্ষারধর্মী সালফেট শিলায় হাইড্রেশন। তারপর রয়েছে প্লাজিওক্লাস, যেটা হবে হাইড্রোলাইসিস। তো এগুলি কি, এগুলি এক একটা আবহবিকার প্রসেসের নামগুলি, আর এটা কোন অঞ্চলে হয়ে থাকে বা কোন শিলায় হয়ে থাকে সেই শিলাগুলির নামগুলি। তো এটা হলো রাসায়নিক আবহবিকা, যেখানে জলের প্রয়োজন হয়। আর এই জিনিসগুলি কিন্তু মনে রাখতে লাগবে, খুবই ইম্পর্টেন্ট পার্ট। ওকে, এগুলি জাস্ট মুখস্থের বিষয়। নেক্সট, আবহবিকারের প্রাধান্য। আবহবিকার প্রাধান্য কোন কোন অঞ্চলে রয়েছে? প্রথমত নিরক্ষীয় জলবায়ু। রাসায়নিক আবহবিকারের প্রাধান্য বেশি, যে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য বেশি, কারণ বেশি বৃষ্টিপাত হলে, বেশি জল থাকলে তাহলে এটার প্রাধান্যটা বেশি হবে। তো নিরক্ষীয় অঞ্চলে, মানে নিরক্ষীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়। তো যেখানে বেশি বৃষ্টিপাত হবে, জল বেশি থাকবে, তাহলে সেখানে ডেফিনেটলি রাসায়নিক আবহবিকারটা বেশি হবে, কারণ রাসায়নিক আবহবিকারে জলের প্রয়োজন হয়। তো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার প্রাধান্যটা বেশি, যান্ত্রিক আবহবিকার প্রাধান্যটা অপেক্ষাকৃত কম। মানে যেখানে নিরক্ষীয় অঞ্চলে জল বেশি হয়, তো যেহেতু জল বেশি, বৃষ্টি বেশি হয়, জল বেশি হবে, তাহলে রাসায়নিক আবহবিকার বেশি হবে সম্ভাবনা, আর যান্ত্রিক আবহবিকারটা কম হবে। নেক্সট, মরু অঞ্চলে কি হবে? মরু অঞ্চলে তো সূর্যতাপ বেশি পড়ে, তাহলে নিশ্চয়ই আমাদের রাসায়নিক আবহবিকার যান্ত্রিক আবহবিকার বেশি হবে। তো এখানে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য বেশি। যান্ত্রিক আবহবিকারে কি হয়? যান্ত্রিক আবহবিকারে হবে সূর্য। আর যদি রাসায়নিক হয় তাহলে কি হবে? তাহলে হবে জল। তাহলে যেখানে বৃষ্টি বেশি হবে সেখানে রাসায়নিক আবহবিকার প্রাধান্য বেশি, যেখানে সূর্যতাপ বেশি সেখানে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য বেশি। নেক্সট, মৌসুমী জলবায়ু অঞ্চলে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি না, খুব একটা কম না, মানে মিক্সড রয়েছে। তো সেখানে কি হবে? শুষ্ক ঋতুতে যান্ত্রিক, মানে যখন শুষ্ক ঋতু থাকবে, মানে যখন বৃষ্টির দিনটা থাকবে না, বৃষ্টিটা কম হবে বা হবে না, তখন হবে যান্ত্রিক, তখন সূর্যতাপটা বেশি হবে। আর যখন আর্দ্র ঋতুতে, আর যখন বৃষ্টিপাতের সময় আসবে, বৃষ্টি হবে, তখন সেখানে রাসায়নিক আবহবিকার হবে, মানে এখানে মিক্সড হবে। মৌসুমী জলবায়ু অঞ্চলে দুইটাই হবে, মিক্সড হবে। তখন কি হবে? যে বছরে সবসময় বৃষ্টি হয় না, যে সময়টা বৃষ্টি হয় তখন হবে রাসায়নিক আবহবিকার, যে সময়টা বৃষ্টি হয় না, তাই সূর্যতাপটা বেশি পড়বে, তখন হবে যান্ত্রিক আবহবিকার। ক্লিয়ার? নেক্সট, নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। যান্ত্রিক এবং রাসায়নিক দুটি প্রক্রিয়ায় সমান প্রাধান্য পায়। নাতিশীতোষ্ণ অঞ্চলে না বেশি গরম, না বেশি ঠান্ডা, না বেশি বৃষ্টি, না বেশি কম, একদম খুবই সুন্দর একটা পরিবেশ থাকে, একদম মানে মিক্স থাকে। সেখানে যান্ত্রিক আবহবিকার হয়, রাসায়নিক হয়, দুইটার প্রাধান্য বেশি, কোনটা কম কোনটা বেশি না, দুইটা সেম ভাবে হতে থাকে, কারণ সেখানে মিক্স থাকে। ওকে, তো এটাই হলো আবহবিকারের যে প্রাধান্যটা রয়েছে সেটা। নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার প্রাধান্য বেশি, মরু অঞ্চলে যান্ত্রিক
যান্ত্রিক আবহবিকার প্রাধান্য বেশি, মৌসুমী অঞ্চলে আর শুষ্ক ঋতুতে যান্ত্রিক আর যে আর্দ্র ঋতুতে হলো রাসায়নিক। আর নাতিশীতোষ্ণ অঞ্চলে দুইটার প্রাধান্যটাই সমান, দুইটা প্রক্রিয়া সমানভাবে প্রাধান্যটা পেয়ে থাকে। ক্লিয়ার? তারপর রয়েছে আবহবিকার জনিত ভূমিরূপ। আবহবিকার জনিত কিছু ভূমিরূপ রয়েছে। অপরিবর্তিত আয়তনে আবহবিকার রয়েছে রেগুলিত, মরুবার্নি, স্পার্টিনা এবং গোলাকৃতি ভূমিরূপ। মনে রাখতে লাগবে। প্রসারণের সঙ্গে সংশ্লিষ্ট আবহবিকার গঠিত কিছু ভূমিরূপের নাম: চাপ হ্রাস জনিত আস্তরণ, গোলাকৃতি ব্লোডার, তারপর হচ্ছে স্ক্রি এন্ড রয়েছে টেনাম। নেক্সট, বিষম আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো ট্যাফনি, তারপর হচ্ছে গুহা নিখে, তারপর হচ্ছে হানিকম্ব, ক্যাসল স্কপিস আর রয়েছে ইনসেলবার্জ। ওকে, এগুলি হলো এক একটা ভূমিরূপ কিসের কারণে হয় সেটা এখানে দেওয়া রয়েছে। ওকে, যে আয়তনে আবহবিকার বা প্রসারণের সঙ্গে কোন আবহবিকার হচ্ছে বা বিষম আবহবিকার ফলে কোন ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, সেই ভূমিরূপগুলির কিন্তু এগুলির নাম, সেই ভূমিরূপগুলির নামগুলি তোমাদের মনে রাখতে লাগবে। ক্লিয়ার? তো এটাই ছিল আজকের ক্লাসটা। তো আজকে আমরা কি পড়লাম? আবহবিকার নিয়ে। নেক্সট ক্লাসে আমরা পড়বো যে আবহবিকারের পরে আরেকটা প্রসেস রয়েছে ইরোশন। ওকে, ইরোশনের যে পার্টটা রয়েছে, ইরোশন এন্ড ট্রান্সপোর্টের যে পার্টটা, সেটা আমরা পড়বো, সেটা আবহবিকারের পরের পার্টটা। তো আজকে আবহবিকার পড়লাম, আবহবিকার জিনিসটা কি, কোথা থেকে এসেছে, তার শ্রেণী বিভাগগুলি কি তিনটা রয়েছে, সেগুলির মধ্যে কি কিভাবে হয়ে থাকে, কিভাবে হয় সেটা দেখলাম। তার কোথায় প্রাধান্য বেশি রয়েছে, কোন অঞ্চলে কোন আবহবিকার প্রাধান্য বেশি, সম্পূর্ণটা আমরা দেখলাম আজকে ক্লাসের মধ্যে। তো এটাই ছিল আবহবিকারের ক্লাসটা। নেক্সট ক্লাসে আমরা আবহবিকারের যে পরের পার্টটা রয়েছে ইরোশন এন্ড ট্রান্সপোর্টেশন, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তাছাড়া তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবে, কোনো কনফিউশন থাকলে সেটাও আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের ডাউট অবশ্যই ক্লিয়ার করে দেব। আর তাছাড়া তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হয়, হার্ড কপি কিংবা অনলাইন কোর্স কিংবা অফলাইন ক্লাস করতে চাও, যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে।